হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রথমেই আমাদের পুরনো বন্ধুদের স্বাগতম, যারা এস লাইন মানে ওই দুষ্টু লাইনের প্রথম পর্ব দেখে এসেছেন। যারা এখনো দেখেননি তারা দ্রুত দেখে আসুন, না হয় এই পর্বের আসল মজাটা মিস করে ফেলবেন। আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। গত পর্বে হিজানের কাছে আসা শেষ মেসেজের রহস্য জানতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর প্রতিবারের মতো পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। শুরুতেই আমরা আর্ক হাই স্কুলকে দেখতে পাই। এক ম্যাডামের গাড়ি নষ্ট হয়ে গেছে, আর এই ম্যাডাম ছিল তাদের হোমরুম ম্যাডাম। তার মানে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে প্রশাসনিক সব কাজ উনি করেন। আর কিছু শিক্ষার্থীরা তখন তার গাড়ি ঠেলে দিচ্ছিল। এদিকে স্কুলের ভেতর সুজান একা একা ছাদে উঠেছে। সে মনে মনে অনেক কথা ভাবতে থাকে। যেমন কোরিয়াতে গত বছর অপ্রাপ্তবয়স্ক তরুণীদের ফিজিক্যাল রিলেশনশিপের রেট ছিল 5.9%, আর তাদের দেশের প্রায় 30 লক্ষ তরুণী আছে। তাহলে 1,70,000-এর বেশি তরুণী ফিজিক্যাল করে ফেলেছে। আর এগুলো ভাবতে ভাবতেই সে কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকে। তার মানে খেয়ে দিয়ে কাজ নেই তো খই ভাজ না, মানে আপনারাই ভাবেন ভাই, কে এমন ফাউ চিন্তা করে। এরপর আমরা দেখি হিজানের ফোনে আসা একটা মেসেজ নিয়ে সে ঘরের ভেতরে বসে আছে। সে ভাবছে এটা কে হতে পারে, কে আছে এমন যে আমার মতো করে দুনিয়ার সবকিছু দেখতে পায়। এবার সে চিন্তা করে আর লুকিয়ে থাকবে না, এবার সে বাইরে বের হবে আর 10টা মানুষের মতোই জীবনযাপন করবে। সে মনে মনে বলে, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। এটা বলেই জানালার সব কাগজ খুলতে থাকে। এমনকি হিজান তার আগোছালো ঘরটাকেও গোছায়, জানালা দরজা সব পরিষ্কার করে। এদিকে সুজান ক্লাসরুমে ঢুকে দেখে মেয়েরা বোর্ডে তাকে আঁকাচ্ছে, আর শুধু আঁকিয়েই বসে নেই, তার চারপাশে গালাগালি আর উল্টাপাল্টা সব কথাবার্তা লিখে ভরে ফেলেছে। এগুলো দেখে সুজানের খুব খারাপ লাগে। তবুও সে কাউকে কিছু না বলেই চুপচাপ গিয়ে তার বেঞ্চে বসে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তার বেঞ্চের উপর একটা গিফটের ব্যাগ রাখা, আর এটা দেখেই সে দ্রুত গিফটটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে। তখনই পাশ থেকে কিম বলতে শুরু করে, জিউন, তুমি যদিও আমাকে চেনো না, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। আসলে এই কথাগুলো ওই লাভ লেটারের ভেতরেই লেখা ছিল। তার মানে কিম সুজান আসার আগেই তার গিফটটা খুলে পড়ে ফেলেছে। আর এটা বুঝতে পারার পর সুজান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে কিমের উপর ঝাঁপিয়ে পড়ে লেটারটা নেওয়ার জন্য। আসলে তাদের ক্লাসেরই একটা ছেলের নাম জিউন। সুজানও তাকে অনেক পছন্দ করত। সে গোপনে ওই ছেলেটাকে এই লেটার আর গিফটটা দেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু সেটা কিম সবার সামনে ফাঁস করে দেয়। সুজান খুব বাজেভাবে বুলিং এর শিকার হচ্ছে, তাও আবার ওই ছেলেটারই সামনে যাকে সে চিঠিটা দিতে চেয়েছিল। এরপর তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়। এক পর্যায়ে কিম সুজানকে নিচে ফেলে ঘুষি মারতে থাকে। ঠিক তখনই ক্লাসে ম্যাডাম ঢোকে। ম্যাডাম এসেই কিমের চুল ধরে আর এক টান মেরে তাকে ফেলে দেয়। এরপর ম্যাডাম সেই লেটারটা পড়ে, যেটা নিয়ে এতক্ষণ মারামারি হচ্ছিল। সেটা দেখেই ম্যাডাম ছিঁড়ে ফেলে। এরপর ম্যাডাম সুজানকে অনেক বোঝায়। মারামারি করার জন্য ম্যাডাম তাকে দোষারোপ করতে থাকে। তখন সুজান বিড়বিড় করে বলতে থাকে, আমি কিমকে মেরে ফেলবো। ম্যাডাম তো এটা শুনে অবাক হয়ে যায়। এরপর সুজান ক্লাসরুমে আসে তার ব্যাগ গুছিয়ে নিতে। সে ডেস্কের উপরে একটা চশমা দেখতে পায়। চশমাটা দেখে সুজানের অনেক পছন্দ হয়। সে ওটা তার সাথে করে নিয়ে চলে আসে। আর রাতে আমরা দেখি হ্যান টেবিলে বসে মার্ডার কেসের রিপোর্ট পড়ছে। ডংসিক তাকে বলে, তুমি কি রিপোর্ট লেখার কথা ভাবছো? তুমি যে গুলি করে কিলারকে মেরেছো, এটা এখন মিডিয়াতে অনেক মাল মশলা দিয়ে নিউজ করবে। তখন হ্যান তাকে বলে, রিপোর্ট তো করতেই হবে, কিন্তু আমি অন্য কথা ভাবছি। জেংমিন মেয়েগুলোকে কেন মারলো? তখন ডংসিক বলে, হয়তো সে একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। তুমি সেদিন যে আমাকে ওর বাড়িতে একা পাঠিয়েছিলে, আমাকেও যদি মেরে ফেলতো। এরপর কিছু ইনভেস্টিগেশনের জন্য হ্যান জেংমিনের বাড়িতে যায়। সেখানে যে তার দেয়ালে আঁকানো লাল লাইনগুলো দেখতে পায়। আর হ্যান এমন লাইন হিজানের বাড়িতেও দেখেছিল। সে এবার ভাবে নিশ্চয়ই এই লাইনগুলোর কোনো রহস্য আছে। এদিকে চশমা পরে সুজান আয়নার সামনে যেয়ে দেখে তার মাথার উপরে একটা লাল লাইন দেখা যাচ্ছিল। এ কি অদ্ভুত ব্যাপার! লাইনটা আবার হাত দিয়ে ধরাও যায় না, খুবই বিরক্তিকর। তখন হ্যান বাসায় ঢোকে, আর সুজান যখন হ্যানের দিকে তাকায় তার মাথায় অগণিত লাল লাইন দেখা যাচ্ছিল। এটা দেখে সে একটা জোরে চিৎকার দেয় আর রুমের ভেতরে দৌড়ে ঢুকে যায়। হ্যান বলে, এ আবার কি জ্বালা। এরপর সুজান বাড়ি থেকে বের হয়ে যায়। হ্যান চিল্লাতে থাকে, এই মাঝরাতে কোথায় যাচ্ছ? কিন্তু সে কোনো কথারই জবাব দেয় না। সুজান যখন ঘরের বাইরে বের হয় তখন হিজানও বাড়ির নিচেই দাঁড়ানো ছিল। সে কিছুই বুঝতে পারছিল না এত রাতে সুজান কোথায় যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে শহরের একদম ব্যস্ততম জায়গায় চলে আসে। সেখানে দেখতে পায় সবার মাথার উপরে লাল লাইনগুলো আছে, কারো কম আবার কারো বেশি। কিছু কিছু মানুষ একসাথে হাঁটছে, তাদের লাইনগুলো একজনের মাথার সাথে আরেকজনের কানেক্টেড। সে দেখতে পায় বেশিরভাগ লাইনগুলোই একটা ছেলের মাথা থেকে আরেকটা মেয়ের মাথায় কানেক্ট হচ্ছে। আর মেলাক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে করতে লাল লাইনগুলোর আসল রহস্য সুজান বুঝতে পারে। পরের দিন সকালে যখন সুজান স্কুলের জন্য রেডি হয়, তখন আমরা দেখি সেই কালো গাড়িটা তার পাশ দিয়ে যাচ্ছে। এখানে আমরা বুঝতে পারি প্রতিদিন সকালে আসলে তার আঙ্কেল হ্যান তাকে গাড়িতে করে স্কুলে ড্রপ করতে চাইতো, কিন্তু সে কখনোই তার সাথে যেত না। সুজান তখন দেখে তার আঙ্কেলের মাথায় হাজার হাজার লাল
বালছুতা। সে মনে মনে বলে শালা 1 নম্বর লুচ্চা। এরপর সুজান স্কুলে যায়। চশমাটা পরে তার পুরো দুনিয়াটা পাল্টে গেছে। সে এখন যে কারো মাথার লাইন দেখতে পারে, আর সেটা দেখেই সে বলতে পারে কার সাথে কার চক্কর চলছে। কিন্তু অবাক ব্যাপার, সে দেখতে পায় তাদের ম্যাডামের মাথায় একটাও লাইন নেই। তার মানে তাদের হোমরুম ম্যাডাম এখনো বাচ্চা। হ্যাঁ ওটাই। এরপর সে তার ক্লাসের মেয়েদেরকে হেঁটে আসতে দেখে। কিমের মাথায় মাত্র 2টা লাইন ছিল, একটা লাইন আবার স্কুলের দিকে ঢুকে গেছে। সে লাইনটা অনুসরণ করে স্কুলের ভিতরে ঢোকে। দোতলায় উঠে দেখতে পায় লাইনটা মিশে গেছে একটা স্যারের মাথায়। স্যারের নাম ব্যাং সেন জিং। মানে কি একটা অবস্থা। স্যারের প্রেম চলছে ছাত্রীর সাথে। সে স্যারকে ফলো করে। দেখতে পায় কিমের সাথে স্যার সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তাদের মাথায় লাল লাইন কানেক্টেড। তারপর সে ক্লাসে ঢোকে। ক্লাসে ম্যাম বলে আজকে আমাদের মাঝে একজন নতুন ছাত্রী এসেছে। এটা বলে ম্যাডাম তাকে তার পরিচয় দিতে বলে। নতুন ছাত্রী আর কেউ না, আমাদের হিজান। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। আর এটা দেখে ক্লাসের বাকি সবাই তাকে মকিং করতে শুরু করে। ম্যাডাম সবাইকে চুপ করিয়ে দিয়ে হিজানকে একটা সিটে বসতে বলে। এরপর দৃশ্য পাল্টালে আমরা আবারও আর্ক পুলিশ স্টেশন দেখতে পাই। হ্যান তখন জেংমিং এর ব্যাপারে আরো অনুসন্ধান করতে থাকে। সে দেখে একটা লিফটে জেংমিং এর ছবি। সে একজন ম্যাথের টিচার ছিল। তার চোখে চশমা দেখে হ্যান অবাক হয়, কারণ তার বাসা থেকে কালেক্ট করা আলামতের মধ্যে ওই চশমাটা ছিল না। সে আবারও কেসের আলামতগুলো খুঁটে দেখে, কিন্তু চশমাটা কোথাও খুঁজে পায় না। এরপর সে সরাসরি আর্ক স্কুলে যায়, আর সেখানে হোমরুম ম্যাডামের সাথে দেখা করে। ম্যাডামকে হ্যান তার পরিচয় দেয় আর সবকিছু খুলে বলে। হোমরুম ম্যাম তো জেংমিং এর কথা শুনে একদম থ। সে বলে আমাদের স্কুলে উনি শিক্ষকতা করেছেন, কিন্তু আমরা কখনো তাকে এরকম দেখিনি। সে যে মার্ডার করতে পারে এটা তো আমি ভাবতেই পারছি না। হ্যান তখন তাকে জিজ্ঞেস করে আচ্ছা উনি কি সবসময় চশমা পরতেন? এটা শুনে ম্যাডাম বলে ওনাকে তো কখনো চশমা পরতে দেখিনি। এর পরের সিনে আমরা দেখতে পাই কিম সুজানকে স্কুলের ছাদে ডেকে নিয়ে আবারও টর্চার করছে। সে তাকে একটা থাপ্পড় দেয়, আর সাথে সাথে সুজানের চশমাটা খুলে পড়ে যায়। সুজান চশমাটা লাগিয়ে আবারও তার সামনে এসে দাঁড়ায়। তখন কিম তাকে আরেকটা চর মারতে চায়, আর সুজান তার হাত ধরে ফেলে। সে বলে তোমাকে দেওয়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই, আমাকে জ্বালানো বন্ধ করো। কিম তখন বলে তাহলে তোমার ডেথ উইশ বলো, কারণ তুমি এখনই মারা যাবে। তোমার কি লজ্জা করে না? সুজান তখন বলে লজ্জা তো তোমার পাওয়া উচিত। এটা শুনে কিম রেগে যায়। সে সুজানকে একটা লাথি মারে। লাথিকে সে উড়ে গিয়ে পড়ে, আর তখনই পেছন থেকে হিজান বলে থামো। এটা শুনে কিমের আরো রাগ হয়। কিম হিজানের কাছে এসে তার কলার ধরে ছাদের কোনায় নিয়ে আসে। এরপর হিজানও তার কলার ধরে। কিম তাকে বলে কি করবি, তুই কি এখন এখান থেকে লাভ দিবি নাকি? তখন হিজান বলে না, আমরা একসাথে লাভ দেবো। এটা বলেই ওর কলার ধরে টান দিয়ে রেলিং এ ঝুলে পড়ে। কি সাংঘাতিক মেয়ে। হিজান তো জানেই এখান থেকে পড়লে সে মরবে না, কিন্তু কিম মরবে। আর হিজান তখন কিমকে বলে আর কোনোদিনও সুজানকে ডিস্টার্ব করবি না। এটা বলে কিমকে ছেড়ে দেয়। তখন সুজান হিজানকে বলে আমার পার্সোনাল গ্যাঞ্জামে তোমার নাক না গলালেও চলবে। বন্ধুরা, এই সুজানকে কি আপনাদেরও ইরিটেটিং লাগে? আমার তো লাগছে। যদিও মেয়েটা অনেক জায়গায় ভিকটিম, কিন্তু ওর স্বভাব ভালো না। যাই হোক, এদিকে ম্যাডামকে জিজ্ঞাসাবাদ করার পর হ্যান চলে যাচ্ছিল। তখন ম্যাডাম বলে ওঠে সুজানের সাথে দেখা করে যাবেন না? হ্যান তখন বলে আমাকে স্কুলে দেখলে ওর ভালো লাগবে না, আর তাছাড়াও আমি একটা কেসের ইনভেস্টিগেশনে এসেছি, ওর সাথে দেখা করতে না। এটা বলে সে বের হয়ে যায়। স্কুল থেকে বের হওয়ার সময় সুজান তাকে দেখে ফেলে, আর মনে মনে বলে এই লোকটা এখানে কি করে? সে তার চাচাকে একদমই সহ্য করতে পারতো না, অথচ হ্যান তার সব খরচ চালায়, তাকে অনেক ভালোবাসে। তারপর হ্যান একটা ক্লাবে যায়। জেংমিং এই ক্লাবের রেগুলার কাস্টমার ছিল। সে বারটেন্ডারকে নিজের পরিচয় দেয়, আর জেংমিং এর ছবি বের করে জিজ্ঞেস করে এনাকে চেনেন? বারটেন্ডার বলে হ্যাঁ, উনি আমাদের এখানে রেগুলার আসতো, কিন্তু বেশ কিছুদিন ধরে তাকে আর দেখা যাচ্ছে না। হ্যান তখন জিজ্ঞেস করে তুমি কি তার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে? এরপর বারটেন্ডার বলে উনি এখানে এসে অনেক মদ খেত আর নিজের সাথেই বিড়বিড় করে কথা বলতো। প্রথমে আমি ভাবতাম উনি হয়তো অনেক মাতাল, কিন্তু যখন এখান থেকে বের হতো তখন একদম স্বাভাবিকভাবেই বের হতো আর বিড়বিড় করে কি সব নাম্বার গুনতো, 1 2 3। সে বলে একদিন জেংমিং অনেক মদ খেয়ে আরেকটা কাস্টমারের মাথার উপর কি যেন গুনছিল, 25 26 27 এরকম করে। সেই কাস্টমারের সাথে থাকা মেয়েটা এতে অনেক বিরক্ত হয়। তারপর লোকটা তার কাছে জিজ্ঞেস করে তোমার সমস্যা কি, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সে লোকটার দিকে তাকিয়ে হেসে দেয় আর বলে ওয়াও, তোমার তো মেলাগুলো ভায়া। এরপর আর কি, লোকটা খেপে গিয়ে দেয় এক ঘুষি। সাথে সাথে জেংমিং বেহুশ হয়ে যায়। সবকিছু শুনে হ্যাং তার নোটবুকে নোট করে রাখছিল। তখন বারটেন্ডার বলে ওঠে ও আরেকটা জিনিস, উনি সবসময় চোখে চশমা পরতো, কিন্তু আপনার ছবিতে চশমা নেই। হ্যান থমকে যায়, তারপর তাকে ধন্যবাদ জানায়। হ্যান যখন উঠে যাচ্ছিল তখন বারে বসে থাকা একটা মেয়ে তাকে বলে ওঠে আজকাল নোটবুক নিয়ে কে ঘোরে? এটা শুনে হ্যান পেছনে ঘুরে তাকায়, আর মেয়েটা বলে অনেক কিউট। এরপর মেয়েটা হ্যানের হাত ধরে টেনে নিয়ে যায় বারের উপরের তলায়। ইয়ে মানে 19-20 করতে আর কি। হ্যানের ক্যারেক্টার তো বুঝতেই পারছেন, এ কারণেই তার মাথায় হাজার হাজার লাইন, আর এখন আরেকটা বাড়বে। এরপর আমরা দেখি রাতের বেলায় কিম কোথায় যেন যাচ্ছে, আর তাকে সুজান ফলো করছে। কিম আসলে তার স্যারের কাছে এসেছে। সে স্যারকে জড়িয়ে ধরে, আর ঠিক এই সময় সুজান একটা ছবি তুলে ফেলে। স্যার দেরি না করে কিমকে নিয়ে সোজা হোটেলে ঢুকে যায়, আর হোটেলের রুমে বসে কিম মেসেজিং করছিল। ঠিক তখনই সুজান তাকে একটা ছবি পাঠায়। ছবিটা দেখেই সে একটা গালি দেয়। সে স্যারকে জড়িয়ে ধরে বলে স্যার, যদি আমাদের এই সম্পর্কের কথা সবাই জেনে যায় তখন কি করবেন? স্যার তাকে কোলে উঠিয়ে বলে আমার তখন কিমকে নিয়ে পালাতে হবে।
আর কি করার থাকবে, বুড়ো বয়সে ভীমরতি ধরলে যা হয় আর কি। এদিকে সুজান হোটেলের বাইরে বসেছিল। কিম তখন তার মেসেজের রিপ্লাই দেয়, আমরা ধরা খেলে স্যারের শাস্তি হবে, আমার কিছুই হবে না বোকা মেয়ে। এরপর সুজান ছবিটা দেখতে থাকে আর ভাবতে থাকে এটা দিয়ে কি করা যায়। পরের দিন সকালে টিচারদের রুমে স্যাররা বসে গল্প করছিল। আমাদের স্কুলেও দেখতাম ক্লাস শুরু হওয়ার আগে টিচার্স রুমে স্যার ম্যাডামরা জমিয়ে আড্ডা দিত। এখানে একজন স্যার আর একজন সিনিয়র টিচারকে বলছিল, গতকালকে একটা নিউজ দেখলাম, একজন ম্যাডামের সাথে তারই ক্লাসের ছাত্রের অবৈধ সম্পর্ক ছিল। এটা শুনে উনি বলে ওঠে, পৃথিবী যে কোন দিকে যাচ্ছে আমি বুঝি না, এই বাচ্চারা কি চিন্তা করে আজকাল। স্যার হোমরুম ম্যাডামকে বলে, ম্যাম আপনাকে আপনার কোনো ছেলে স্টুডেন্ট প্রপোজ করেনি? এটা শুনে ম্যাডাম পুরো থ হয়ে যায়। ম্যাম বলে, ছি আপনার কি মুখে কিছুই বাঁধে না? এরপর আরেকজন স্যার বলে, স্যার এটা তো হ্যারাসমেন্ট। এটা শুনে ওই টিচার হোমরুম ম্যামকে সরি বলে আর বলে, আরে আমাদের কোরিয়ান টিচাররা তো খুব হ্যান্ডসাম হয়, কি বলেন বাংসেন জিন স্যার? কি নাম রে বাবা, পড়তে গেলে মাঝে মাঝে দাঁতে খুলে যাচ্ছে। যাই হোক, স্যার তখন উত্তরে বলে, আহা স্যার কি যে বলেন না, আমার মতো বুড়ো টিচারের প্রেমে এই বাচ্চা মেয়েরা পড়বে? এটা বলে সে ফোনটা খোলে, ব্যাস খেল খতম, কট। সুজান এবার স্যারকে তাদের ছবি পাঠিয়ে দিয়েছে। পরের সিনে আমরা দেখি হিজান আর সুজান একসাথে হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে। সুজান তাকে জিজ্ঞেস করে, সবকিছু ছেড়ে পালানোর জন্য 20 মিলিয়ন টাকা কি যথেষ্ট? হিজান অবাক হয়ে তাকে বলে, তুমি কি ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? সে বলে, আমার এখানে ভালো লাগছে না, আঙ্কেল আমাকে একদমই কেয়ার করে না। হিজান তখন বলে, তাও তো তোমার কেউ আছে, আমার তো কেউ নেই। সুজান তখন হিজানকে বলে, তোমার কি মনে হয় তোমার মা এখনো বেঁচে আছে? বেঁচে থাকলে তো অবশ্যই তোমার সাথে যোগাযোগ করতো। হিজান বলে, আমি জানি না। এরপর রাতে হিজান জানালার ধারে বসে আশেপাশের বিল্ডিং এর মানুষগুলোকে খেয়াল করছিল। সে দেখে সবার পরিবার আছে আর সবাই তাদের সঙ্গে কত সুন্দর সময় কাটাচ্ছে। এটা দেখে তার মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে স্যার কিমকে বাস্কেটবল গ্রাউন্ডে ডাকে আর সেখানে তাকে জেরা করতে শুরু করে। স্যারের ধারণা সম্ভবত কিম কাউকে বলেছে, তা না হলে তাদের সম্পর্কের কথা অন্য কারো তো জানার কথা না। কিম স্যারকে বলে এটা সুজানের কাজ, বলেই সেখান থেকে চলে যায়। সে ক্লাসের দিকে যেয়ে দেখে সুজান এখন অনেক বন্ধু বানাচ্ছে। কিমের সব বান্ধবীরা এখন সুজানের সঙ্গ দিচ্ছে। এগুলো দেখে কিমের মোটেও ভালো লাগে না। এদিকে টিচার্স রুমে আরেকজন স্যার তার ডেস্কে কিছু ছবি পায়, যেগুলো দেখে স্যারের মাথায় আগুন ধরে যায়। এই স্যারেরও একটা রিলেশনশিপ ছিল স্কুলের একটা ছাত্রীর সাথে। কি একটা অবস্থা, ঘরে বউ বাচ্চা থাকতেও এরা বাইরে পরকিয়া করে বেড়াচ্ছে। এটাও সুজানের কাজ। সুজান এখন তাদের ক্লাসের একটা চিল গার্ল হয়ে গেছে। তার মধ্যে আলাদা রকমের একটা কনফিডেন্স চলে এসেছে, এমনকি সে কিমের বয়ফ্রেন্ডকেও ভাগিয়ে নিয়ে গেছে। কিম তো জ্বলে পুড়ে শেষ। হিজান সুজানের কনফিডেন্স দেখে অবাক। সে ভাবে হঠাৎ করে এই মেয়ের কি হলো। হিজান নিচে এসে দেখতে পায় একটা ছাত্রীর সাথে স্যারের গ্যাঞ্জাম লেগে গেছে। সে ভাবতে থাকে কিছু একটা তো হয়েছে, সবকিছু কেমন এলোমেলো লাগছে। এরপর সুজানের সাথে হিজানের ওয়াশরুমে দেখা হয়। সেখানে সুজানের চশমা দেখে হিজান সবকিছু বুঝে যায়, কারণ এই চশমাটাই জেংমির চোখে ছিল। তখন হিজান সুজানকে জিজ্ঞেস করে, এই চশমাটা কোথায় পেলে, আর এটা পড়লে কি তুমি কিছু দেখতে পাও যা সাধারণ কেউ দেখে না? সুজান একটু চমকে যায় আর বলে, তুমি কিসের কথা বলছো? হিজান তখন বলে, লাল লাইন। সুজান অবাক হয় আর বলে, তুমি ওকে দেখতে পাও? হিজান মাথা নেড়ে হ্যাঁ বলে, কিন্তু সুজানের তার কথা বিশ্বাস হয় না। টেস্ট করার জন্য তাকে বলে, আচ্ছা বলো তো আমার মাথায় কয়টা লাইন? হিজান বলে, একটা, আর কিমের মাথায় 2টা। এটা শুনে সুজান বুঝতে পারে সে একা না। এরপর হিজান তাকে অনেক রিকোয়েস্ট করে যাতে এই চশমাটা আর না পরে, কিন্তু সুজান কোনোভাবেই তার কথা শোনে না। সে এটাতে এখন মজা পেয়ে গেছে। অন্যদিকে তখন সেই সিনজিং স্যার টেনশনে মরি অবস্থা। সে হোমরুম ম্যামকে জিজ্ঞেস করে, ম্যাম সুজান কি আপনার ছাত্রী? ম্যাডাম তাকে বলে, হ্যাঁ। সুজান তো খুব ভালো মেয়ে, ও কি কিছু করেছে? আমি কি ওর সাথে কথা বলবো? তখন স্যার বলে, না কিছু করেনি, আমি ওর সাথে কথা বলে নেব। পরের সিনে আমরা দেখি সুজান আর হিজান হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে। সুজান হঠাৎ থেমে গিয়ে হিজানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার এসলাইনের দিকে তাকিয়ে আছো নাকি? হিজান বলে, না তো। সুজান আবার প্রশ্ন করে, তুমি কি জানো এই ইসলাইন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? তখন হিজানের ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন তার মা তার বাবাকে খুন করেছিল। তাদের দুজনের মধ্যকার এসলাইন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গিয়েছিল। অন্যদিকে সেনজিং স্যার গাড়িতে বসে আছে। তখন একটা মেসেজ আসে, 20 মিলিয়ন টাকা রেডি করো। সুজান এখন তাকে ব্ল্যাকমেইলিং শুরু করেছে। অন্যদিকে সুজান তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রাইভেট মোমেন্ট এনজয় করছে। তখন তার ফোনে স্যারের রিপ্লাই ঢোকে, আমি 20 মিলিয়ন টাকা রেডি করেছি, তুমি আজ মাঝরাতে স্কুলের ছাদে আসো। তাই বয়ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, এটা কে? আর সুজান তখন বলে, আমার স্পন্সর। এরপর সুজান তার বয়ফ্রেন্ডকে নিয়ে শপিং করতে বের হয়। তার মনে এখন খুব সুখ, কিছুক্ষণের মধ্যেই সে অনেক টাকার মালিক হতে যাচ্ছে। অন্যদিকে আবার একটা বিএফও জুটেছে, কিন্তু তাদেরকে পেছন থেকে কিম ফলো করতে থাকে। শপিং মলের ভেতরে সুজান তার বয়ফ্রেন্ডের সাথে অনেক এনজয় করছিল, আর সেই সবকিছুই কিম বাইরে থেকে দেখছে। এখানে আমরা আসল ঘটনা বুঝতে পারি। আসলে সেদিন ওয়াশরুমের ভেতরে সুজান আর সিজানের কথাবার্তা লুকিয়ে লুকিয়ে কিম সব
সবকিছুই শুনে ফেলেছিল। সে বুঝে ফেলে ওর চশমার মধ্যেই কোনো একটা জাদু আছে, আর তাই এখন সুজানের ওই চশমাটা চুরি করাই কিমের মেইন টার্গেট। কিম তার উপরে নজর রাখতে থাকে একটা সুযোগের অপেক্ষায়। কিছুক্ষণ পর সুজান তার বয়ফ্রেন্ডকে নিয়ে ছবি তুলতে একটা ফটো রুমে ঢোকে আর তার ভ্যানিটি ব্যাগটা নিচে রাখে। কিম তখন আস্তে করে তার ব্যাগ থেকে চশমাটা চুরি করে নিয়ে যায়। শপিং মল থেকে বের হয়ে সুজানের মাথায় হাত, তার 7 রাজার ধন চুরি হয়ে গেছে। সে পাগল হয়ে আবারও ভিতরে ছুটে যায়। সে সেলসম্যানদের কাছে জিজ্ঞেস করতে থাকে তার চশমাটা কেউ দেখেছে কিনা। পুরো মল খুঁজেও চশমাটা কোথাও খুঁজে পায় না। অন্যদিকে কিম তখন চশমাটা পরে শপিং মলের ভেতরে ঘুরছে। সে বোঝার চেষ্টা করছে এই লাইনগুলো আসলে কিসের। কিম আসলে অনেক দুষ্টু বুদ্ধির মেয়ে ছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই আসল রহস্য বের করে ফেলে। সুজানের মাথা খারাপ হয়ে যায়। সে হিজানকে ফোন করে বলে, আমি জানি আমার চশমাটা তুই চুরি করেছিস, এখনই ফেরত দিবি। হিজান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তখন সুজান তাকে বলে, আমি এখন স্কুলের দিকে যাচ্ছি, এখন তোমার সাথে এসব কথা বলার সময় নেই, আমি তোমাকে পরে দেখবো। হিজান শুনে অবাক হয়ে যায়, এত রাতে স্কুলে কি? কিছু জিজ্ঞেস করার আগেই সুজান ফোন কেটে দেয়। তখনই হিজান বুঝতে পারে এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে সোজা স্কুলের দিকে রওনা দেয়। এদিকে সুজান স্কুলের ছাদে চলে আসে। সেখানে স্যার আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। স্যার তাকে অনেক করে বোঝায় আর তাকে বলে, দেখো আমি অল্প বেতনের চাকরি করি, আমি 20 মিলিয়ন টাকা কোথায় পাবো? আমার একটা সুন্দর সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, তুমি দয়া করে এরকম কোনো কাজ করো না, আমি আস্তে আস্তে তোমার সব টাকা দিয়ে দেবো। কিন্তু সুজানের মুখে তখন শয়তানি হাসি। স্যার তার কাছে অনেকবার মাপ চায়। কিছুক্ষণের মধ্যেই স্যারের ফোনে আরেকটা মেসেজ আসে। মেসেজটা তার স্ত্রীর ফোন থেকে এসেছে। স্যারের বউয়ের কাছে ছবি পৌঁছে গেছে। স্যারের বউ মেসেজে লিখেছে, তুমি কি মানুষ? তুমি এটা কিভাবে করতে পারলে? স্যার বোঝে তার সংসার ধ্বংস হয়ে গেছে। স্যার সুজানকে বলে, তুমি ছবিগুলো আমার বউকে পাঠিয়েছো? কিন্তু সুজান বলে, আমি তো কিছুই সেন্ড করিনি। সুজান আসলে স্যারের বউকে ছবিগুলো পাঠায়নি, হয়তো কিম এগুলো সেন্ড করেছে। কিন্তু এই ঘটনায় স্যার প্রচন্ড রেগে গিয়ে সুজানের উপর চিল্লাতে চিল্লাতে তাকে ধাক্কা মেরে স্কুলের ছাদ থেকে ফেলে দেয়। ঠিক এমন সময় হিজানও স্কুলে চলে আসে, আর তখনই সুজান হিজানের চোখের সামনে ছাদ থেকে পড়ে মারা যায়। আর ধীরে ধীরে তার মাথার স্লাইনটাও গায়েব হয়ে যায়। হিজান তার লাশের পাশে বসে কাঁদতে থাকে। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। কি বন্ধুরা, কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? এই লাইন যতটা ইন্টারেস্টিং ততটাই ভয়ঙ্কর। আমার তো মনে হয় এমন কোনো লাইন না থাকাই ভালো। এতে সত্য জানা গেলেও ঘরে ঘরে অশান্তি লেগে থাকবে। কিছু সত্য গোপন থাকাটাও জরুরি, যদিও আমরা কেউই চাই না এই নোংরা অভ্যাসটা আমাদের সমাজে চর্চা হোক। তবুও দিন শেষে মানুষ ভুলের ঊর্ধ্বে না। আজ এই পর্যন্তই। আর আপনারা যদি এর পরের এপিসোডগুলো নিয়েও ইন্টারেস্টেড হন, তাহলে আমাদেরকে আগের মতো কমেন্টে জানিয়ে দিবেন। তবে এই সিরিজটা একটু অ্যাডাল্ট, তাই এটা নিয়ে আমিও কনফিউশনে আছি, এটা কি এক্সপ্লেইন করা ঠিক হবে কিনা, কারণ আমাদের চ্যানেলে অনেক বাচ্চারাও আছে। তবে বাকিটা আপনাদের কমেন্টের উপরই নির্ভর করবে। তো এখন আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন আহসান হাবিব বাপ্পি ভাই। তিনি বলেছিলেন, বিশ্বাস আর ভালোবাসা থাকলে সবকিছু জয় করা সম্ভব ইনশাল্লাহ। জি ভাই, আপনি ঠিকই বলেছেন। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।